আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর অধ্যায় 13 সাধারণ গণিতের অধ্যায় 13 অনুশীলনী 13.2 গুণোত্তর ধারা, এই অনুশীলনী থেকে তোমাদের অধ্যায়ের 5, 7, 8 এবং 9 এই তিনটি গাণিতিক সমস্যা, এই চারটি গাণিতিক সমস্যা আমি আজকের এই ভিডিওতে করে দিব। তো এখন আসো আমরা প্রথমে আগে যে ধারা অঙ্কটি করব সেই ধারা সম্বন্ধে আমরা একটু ধারণা নিই। ধারাটা কি? অনুক্রমগুলোকে যদি যোগ চিহ্ন দিয়ে আমরা পাশাপাশি রেখে যোগ চিহ্ন দিয়ে সাজাই তাহলে সেটিকে বলা হবে ধারা। এবং এই ধারা কয় প্রকার হয়? ধারা হয় দুই প্রকার, একটা হচ্ছে গুণোত্তর ধারা, আরেকটা হলো সমান্তর ধারা। তো আমাদের গুণোত্তর ধারা নিয়ে আজকে আলোচনা। তো গুণোত্তর ধারাটা কি? গুণোত্তর ধারা হচ্ছে যখন পরবর্তী পদকে এই পদ দ্বারা ভাগ করা হবে, যদি এরকম পরপর পদগুলোর ভাগফল একই আসে তাহলে আমরা এটাকে বলবো গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার আজকে আমরা 5, 7, 8 এবং 9 এই কয়টা গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখন আসো আমরা প্রথমে 5 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করি। তো গুণোত্তর ধারার এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে সূত্রগুলোর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে তোমাদের এখানে বলছে কি তম পদ বের করো। তাহলে তম পদ বের করার সূত্র কি? n তম পদ। তোমরা সাধারণ সমান্তর ধারাতে যে n তম পদ বের করেছো সেখানে যে সূত্র ছিল, আর এখানে সূত্র হচ্ছে a r টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটা হলো আমাদের তম পদ বের করার সূত্র। আর সমষ্টি বের করার সূত্র আছে আমাদের দুটো, একটা হচ্ছে Sn equal to a r to the power n minus 1 divided divided r minus 1। এটা হচ্ছে যখন তোমাদের r is greater than 1, r 1 থেকে বড় হবে। আর এটা হবে Sn equal to a 1 minus r to the power n divided 1 minus r। এটা হবে যখন তোমাদের r is less than 1, আর যখন একের চাইতে ছোট হবে। তো এই সূত্র তিনটি তোমাদের মনে রাখতে হবে, এই তিনটে সূত্র তোমরা মনে রেখো। এখন আসো আমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথম পদ তারপরে সাধারণ অনুপাত এগুলো আগে নির্ণয় করে দিতে হবে ধারা। তো এখানে আমরা লিখি প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান 64, সাধারণ অনুপাত r equal to 32 divided 64 equal to হচ্ছে হাফ। তো আমাদের ধারাটির পদের সংখ্যা দেওয়া আছে, ধারাটির পদের সংখ্যা n সমান 8। এখন আমরা কি করতে চাচ্ছি? এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমরা যাব কোথায়? তম পদের সূত্র। তাহলে তম পদের সূত্র আমরা লিখে নিব প্রথমে, যে আমরা জানি এখন এই কি করবে? তম পদের সূত্রটা লিখবে। তো তাহলে তম পদের সূত্রটা কি? n তম পদ equal to a r to the power n minus 1। তাহলে এটা হলো আমাদের n তম পদের সূত্র। আমাদের কততম পদ দেওয়া আছে? আমাদের পদ দেওয়া আছে হচ্ছে 8 তম বা 8। তাহলে আমরা এখানে 8 লিখব। 8 তম পদ equal to এর মান কত? আমাদের এর মান হলো 64, আর এর মান হচ্ছে এই 8 হলো আমাদের আর এর মান। তাহলে আমরা 8 এখানে বসাই দিই। আর এর মান হচ্ছে আমাদের হাফ।
এইটা হচ্ছে আমাদের এন এর মান, আর আর এর মান হচ্ছে কত, হাফ। এই যে আর এর মান হলো হাফ, তাহলে এখানে আমরা বসলাম হাফ। তারপরে 8 এন এর মান মাইনাস হবে 1, তো 64। তারপরে আমরা কত লিখবো এখানে, হাফ। এরপরে 8 মাইনাস 1 মানে 7, তাহলে 64। 7 যদি 1 এর পাওয়ার 7 করো তাহলে 7 আসবে, আর 2 পাওয়ার 7 করলে কত আসবে, 128। তো 128 64 দ্বারা ভাগ করলে হবে হাফ। যদি 4টে 2 হয় 16, 5টা হলে 32, 6টা হলে 64, আর 7টা হলে হবে 64 দুগুণে 128। তাহলে আমাদের এইতম পদ কত হবে, হাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা তম পদের সূত্র দ্বারা যততম পদ বের করতে বলবে তততম পদ তোমরা বের করতে পারবে। তো আমাদের এই 3টে সূত্র আমি বলছি যে এই 3টে সূত্র আমাদের জানা দরকার। এই 3টে সূত্র যদি আমরা জানি তাহলে এই ধারার অঙ্কগুলো আমরা মাস্ট বি করতে পারবো। আল্লাহর রহমতে তোমরা এই 3টি ধারা, এই 3টে সূত্র মুখস্থ রাখার চেষ্টা করবে। এখন এবার আসো আমরা 7 নম্বর গাণিতিক সমস্যাটা সলভ করি। তো 7 নম্বর গাণিতিক সমস্যাটিতে দেওয়া আছে ধারাটির কোন পদ এত। তার মানে আমাদের পদের মান দেওয়া আছে, কিন্তু পদের সংখ্যাটা কত নম্বর হবে, অর্থাৎ আমাদেরকে n এর মান বের করতে হবে। তো n এর মান বের করার জন্য আমরা একই সূত্রেতেই যাব, কিন্তু আমাদের কি করতে হবে, এইটাকে বাম পাশে নিতে হবে আর এটাকে ডান পাশে নিতে হবে। তো আমরা এখন 7 নম্বর অঙ্কটা সমাধান করি। ওই 7 নম্বর অঙ্কটি আমাদের কি কি জানা আছে এখানে দেওয়া আছে। আমাদের একটা দেওয়া হচ্ছে, প্রথম পদ দেওয়া আছে হচ্ছে 128, সাধারণ অনুপাত হবে 64 ভাগ 128 সমান হাফ। আচ্ছা, তাহলে আমরা জানি n তম পদ সমান এত, বা এটাকে আমরা যদি বামে নিই, a r টু দ্য পাওয়ার n মাইনাস 1 সমান, তাহলে n তম পদ এখানে কত দেওয়া আছে, n তম পদের মান দেওয়া আছে কত, হাফ। তাহলে আমরা এটা সমান লিখব হাফ। তাহলে এই হাফ লিখলাম। এখন আমরা a আমাদের মান কত দেওয়া আছে, 128, আর এর মান কত পাইছি আমরা, হাফ। n এর মান নাই, আমাদেরকে n নির্ণয় করতে হবে, এই পাশে আসবে কত, হাফ। তোমরা এখানে খেয়াল করো যে আমাদের এই সংখ্যার সাথে এটা কি আছে, গুণ আছে, তাহলে পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে আমরা এখানে লিখলাম হাফ, এর পাওয়ার কত আছে, n-1 সমান 1/2 ইনটু 128, বা 1/2 এর পাওয়ার আমরা লিখলাম n-1। তো এখানে তোমরা খেয়াল করো যে আমাদের এই যে 2 আর 228 আমরা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 256। 256 মানে 2 এর পাওয়ার যদি 7 দিলে 128 হয়, তাহলে আরেক যদি আমি বাড়াই দিই, অর্থাৎ 2 গুণন 2 এর পাওয়ার 7, তাহলে আরেকটা 2 বাড়াই দিলে কিন্তু আমার কি হচ্ছে, 128 দুগুণ 7 256। তাহলে এখানে দেখো আমাদের এখানে 7 আর এখানে হলো কত, 1 8, তাহলে 2 এর পাওয়ার 8। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি একবারে, অথবা তোমরা এই লাইনটা করে নিতে পারো যে 1/256 বা হাফ n এর মাইনাস এর পাওয়ার, সরি হাফের পাওয়ার n-1 ইকুয়াল টু, এটাকে আমরা লিখবো তাহলে 1/2 এর পাওয়ার দেব কত, 8। তাহলে দেখো এখন যদি বেজ আর বেজ মিলে যায়, হ্যাঁ সূচকের নিয়মে তোমরা শিখেছো, যদি বেজ আর বেজ মিলে যায় তাহলে পাওয়ার দ্বয় কি হবে, সমান হবে।
তাহলে আমরা এখন লিখতে পারি বা n মাইনাস ওয়ান ইকাল টু 8, অতএব না বা n সমান 8 প্লাস 1, তাহলে আমরা এখন কি লিখতে পারি, অতএব n সমান 9। তো আমাদের পদের সংখ্যা যদি 9 হয়, অর্থাৎ 9 নম্বর 9 নম্বর পদ, 9 নম্বর পদটা হবে আমাদের হাফের সমান। 9 নম্বর পদটা হবে আমাদের হাফের সমান। বুঝতে পারছো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা কোনো একটা ধারার যদি তমপদ বের করতে বলে তাহলে যে সূত্র দিয়ে বের করব, আবার ওই ধারারই যদি পদের সংখ্যা বের করতে বলে ওই একই সূত্রের দ্বারাই আমরা সমস্যাটির সমাধান করব। তো চলো এবার দেখি আমরা 8 নম্বরটি সমাধান করি। 8 নম্বর সমস্যাটিতে আমাদের কি দেওয়া আছে, আগে আমরা সেইগুলো আগে প্রথমে উঠাই নিব। তো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ দশম পদ দেওয়া আছে, দেওয়া যায় এর প্রথম পদ সাধারণ অনুপাত, এগুলো কোনো কিছু দেওয়া নেই। যদি তোমরা কোনো গাণিতিক সমস্যায় এরকম দেখো যে কোনো পদের মান দেওয়া নেই, অর্থাৎ ধারা দেওয়া নেই, টোটাল কথা হচ্ছে এক কথায় হচ্ছে ধারা দেওয়া নেই, ধারার নির্দিষ্ট কিছু পদের মান দেওয়া আছে, যদি এই ধরনের অঙ্ক দেখো তাহলে প্রথমে আগে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত ধরে নেব। ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান r। ধারাটির n তম পদ a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, বা ধারাটির পঞ্চম পদ, ধারাটির পঞ্চম পদ সমান a r 5 minus 1 equal to a r to the power 4। প্রশ্ন মতে a r to the power 4 সমান আমরা তাহলে কত পাবো, 2√3/9। তাহলে আমরা একটা পদের একটা সমীকরণ তৈরি করলাম, একটা পদের একটা সমীকরণ তৈরি হলো। আবার তোমাদেরকে দ্বিতীয় আরেকটা বের করতে হবে, ধারাটি কত আছে, দশম পদ, তাহলে লিখবা দশম পদ, একবারে ডাইরেক্ট সূত্র যায় বসাই দাও। তাহলে দশম পদ এর মান কত দেওয়া আছে আমাদের, এর মান নাই, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান নাই। তাহলে 10 মানে এখানে 10 লিখবে -1, তাহলে কত হবে এখানে a r টু দ্য পাওয়ার 9। তাহলে আমরা এখানে প্রথম লিখলাম, এবার প্রথম শর্ত মতে লিখলাম, শর্ত মতে এবং দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে কি হবে, a r টু দ্য পাওয়ার 9 ইকুয়াল টু কত আসবে, 8√2 ডিভাইডেড 81। তো এই যে দুটো সমীকরণ আমাদের আসলো, যখনই তোমাদের এরকম সমীকরণ আসবে তখনই তোমাদেরকে এই সমীকরণ থেকে সমাধান করতে হবে। এটা কি সমীকরণ এসেছে, দুইটা সমীকরণ এসেছে, সুতরাং চলক আছে দুইটা, তাহলে এটা হলো দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের যে সমাধান তোমরা করবে সেই সমাধানগুলো তোমাদের অপনয়ন, প্রতিস্থাপন, তারপরে আছে হচ্ছে আর গুণন, আর হচ্ছে লেখচিত্র। তো এখন আমার এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই 1 নম্বর সমীকরণ আমাদের, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, প্রথম যেটা আসলো, আর এটাকে 2 নম্বর ধরলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, সরি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দেব। তাহলে এখানে লিখব 2 ভাগ 1 করে পাই। তোমরা মনে রাখবে সমান্তর ধারার ক্ষেত্রে যদি এরকম ইকুয়েশন তৈরি হয় তাহলে যোগ বিয়োগ করে নিবা,
আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি ইকুয়েশন তৈরি হয় তাহলে ভাগ করে দিবা। তাহলে আমাদের এটাকে আগে প্রথমে লিখবো a r টু দ্য পাওয়ার 9 ডিভাইডেড a r টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 8 √2 ডিভাইডেড হচ্ছে কত 81 ডিভাইডেড তোমাদের আসলে কত 2 √3 ডিভাইডেড 9। তাহলে এখান থেকে e আর যদি কেটে দেয় আর এটা যদি পাওয়ার বিয়োগ হয় তাহলে r টু দ্য পাওয়ার 5 সমান এটাকে তোমরা এভাবে লিখতে পারো 8 √2 ডিভাইডেড 81 গুণন 9 ডিভাইডেড 2 √3। তো এখন এই 9 যেটাকে কেটে দাও তাহলে কত হবে না না 81। এবার এই 2 দিয়ে এটাকে কেটে দাও কত আসবে 4। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 √2 ডিভাইডেড 9 √3। দেখো এবার আমরা একটা মজার জায়গাতে চলে আসছি। মজার জায়গাটা কি যে আর পাওয়ার কত আছে এখানে সরি আমি কি লিখলাম ঠিক 5 হলো এখানে আছে আবার 4 লিখছি কেন। আচ্ছা দেখো এখানে এই যে 4 এই 4 কে যদি আমি ভাঙাই তাহলে এরকম পাবো 2 √2 তাহলে এই দুটো গুণ করলে হবে 2 এই দুটো গুণ করলে হবে 2 তাহলে 2 2 4 আর এই √2। তাহলে এই যে 4 কে ভাঙাই আমি কয়টা পেলাম 4টা আর একটা আমাদের ছিল তাহলে কত হলো এখন √2 কয়টা হয়ে গেল আমাদের 5টা। ঠিক একইভাবে আমরা √3 কে আমরা ওইভাবে লিখবো 4টা √3 মানে 9 আর একটা √3 আমাদের ছিল তাহলে 5টা √3 হয়ে গেল। তাহলে আমাদের এখানে আর এর পাওয়ার কত আছে 5 তাহলে এখানে √2 কয়টা আসলো 5টা √3 কয়টা আসলো 5টা তাহলে একবারে আমরা দুটোর উপরে পাওয়ার তুলে দিব। তাহলে এখন এখানে যদি দুই পাশ থেকে আমরা এই পাওয়ার আর পাওয়ার বাদ দিয়ে দিই তাহলে আমরা অতএব r সমান কত পাবো √2 ডিভাইডেড √3। তাহলে আমাদের ধারাটির কততম পদ বের করতে বলছে আমাদের ধারাটি বের করতে বলছে তৃতীয় পদ। তো তৃতীয় পদ আমি বের করব কিন্তু আমাদের এখানে পাইছি শুধুমাত্র সাধারণ অনুপাত আমাদের প্রয়োজন হচ্ছে আরেকটা সেটা হচ্ছে কি এর মান প্রথম পদের মান। তাহলে প্রথম পদের মান আমরা কি করব এই আর এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমি কিন্তু এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখি যে আর এর মান 1 নম্বর সমীকরণে বসায়া পাই। তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি এই জায়গাতে বুঝতে সমস্যা হয় তাহলে তোমাদের কি করবে এটা সাইডে তোমরা ভাগ টাগ করে দেখবা ভাগ বা গুণ করে দেখবা বা ক্যালকুলেটর মানে দেখবা। ক্যালকুলেটর হচ্ছে এখনকার অত্যাধুনিক একটা পদ্ধতি। এই ক্ষেত্রে মডার্ন সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটর ইউজ করলে তোমরা ভালো ফলাফল পেয়ে যাবে। তারপরে আমি এটা আমার সাধারণভাবে যদি আমরা কোনো ক্যালকুলেটর ইউজ না করি তাহলে আমাদের সাধারণ যে নিয়ম আছে লব বাই হরকে সাধারণ গুণনীয়ক একই গুণনীয়ক দ্বারা ভাগ করা এইভাবে আমরা একই গুণনীয়ক দ্বারা ভাগ করব। তো এবার আসো আমরা আর এর মানটা বসাই দিয়ে এর মানটা বের করে নিই। তাহলে 1 নং সমীকরণে আর এর মান বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে a r টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে 2 √3 ডিভাইডেড 9। তাহলে এখন এখানে আমাদের a থাকলো আর এর মান কত পাইছি আমি √2 ডিভাইডেড √3 এর পাওয়ার তাহলে কত আসবে আমাদের 4 ইকুয়াল টু 2 √3 ডিভাইডেড আসলো কত আমাদের 2 √3 ডিভাইডেড আসলো হচ্ছে 9 বা a আমি যদি 4 পাওয়ার নিয়ে আসি তাহলে এটা কত আসবে 4 আর এটা হচ্ছে 9। খেয়াল করো আমরা যখন এই পাওয়ার মানে √2 আমি যদি 4টা নিয়ে আসছিলাম তখন কিন্তু 4 কে আমি ভাঙায় 2 4 বানাইছিলাম এবং একটা 2 এর √2 আর একটা 2 এর √2 মানে 2। তো সেই হিসেবে আমাদের √2 4 পাওয়ার 4 আছে তাহলে আমরা যদি 4টা √2 নিই তাহলে দুটো করে হবে কত 2 2 করে তাহলে 2 2 4 একই ভাবে 9 আসবে। তাহলে এখানে আমরা কত হবে 2 √3 ডিভাইডেড 9। তাহলে তোমরা এবার কি করবে এই যে এখানে এটা গুণ আকার আছে ওই পাশে নিয়ে ভাগ করে দাও। তাহলে কি লিখবে 2 √3 ডিভাইডেড 9
যদি ভাগ করো তাহলে ভাগক আমরা যদি গুণ করে দিই তাহলে একবারে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের কি হবে, আমাদের একটা লাইনের কাজ কমে যাবে। তাহলে এবার আমরা কি করতে পারি, এটা দিয়ে ভাগ করে দিই 2 আসে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব a সমান √3/2। তাহলে r এর মান আমরা পেয়েছিলাম কত, √2/√3। তাহলে r এর মানটা আমরা এখানে বসাই দিলাম। এর পাওয়ার আছে কত, 4। 4 পাওয়ার যদি হয় তাহলে এখানে আসছে কত আমাদের, √2 এর পাওয়ার 4 মানে হলো 4, আর √3 এর পাওয়ার 4 মানে হলো 9। তো এইটা এখন আমাদের এখানে গুণ আকার আছে, ওই পাশে যা ভাগ হবে, ভাগক যদি আমরা গুণ করে দিই তাহলে 9 উপরে যাবে, 4টা নিচে আসবে। তাহলে এটা হলো আমাদের a এর মান। এবার আমরা কি করব, তৃতীয় পদটা বের করে দেব। তাহলে আমরা এবার কি লিখব, অতএব ধারাটির তৃতীয় পদ। তাহলে আমাদের r এর মান কত আসলো, এর মান আসছে হচ্ছে আমাদের √3/2, আর এর মান আসছে হচ্ছে আমাদের √2/√3। তাহলে এখন ধারাটির তৃতীয় পদ আমরা বের করব। অতএব ধারাটির তৃতীয় পদ, তাহলে আমরা এখানে একবারে বসে দিতে পারি a r⁻3 - 1। তাহলে এর মান হচ্ছে কত আমাদের, √3/2, আর এর মান হচ্ছে √2/√3, আর 3 মধ্যে 2 বাদ দিলে 2, তাহলে এখানে হচ্ছে √3/2 গুণন যদি রুটের উপর বর্গ করা হয় তাহলে 2, √3 এর উপর বর্গ করা হয় তাহলে হচ্ছে, এইভাবে আমরা √3 আর √3 লিখে দেব। তাহলে কি হবে, এখানে যেহেতু আমাদের √3 আছে সেই হিসেবে আমাদের এই √3 আর এই √3 কেটে দেব, a2 আর a2 কেটে দেব, তাহলে পরে থাকবে 1, নিচে আসবে √3। তো এটা হলো আমাদের ধারাটির তৃতীয় পদ। এই হলো আমাদের অ্যান্সার। তো আসলে অঙ্ক করা কঠিন কোনো কিছু না, যদি অঙ্কের নিয়মগুলো আমাদের জানা থাকে। এবং তোমাদের এইটুকু জানা রাখা লাগবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কই আমাদেরকে, মানে নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে এসে মিলে যায়। এই কারণে তোমাদের, যেমন ধরো এখানে আমি তোমাদের বললাম সূচকের কথা, যেমন ধরো আমাদের এখানে আছে তোমার মূলত অমূলদের কথা, অর্থাৎ প্রথম অধ্যায়ের কথা। সুতরাং আমাদের প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে। তাহলে এবার আমরা 9 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। এক্ষেত্রে আমাদের প্রথম পদ সাধারণ অনুপাত বের করে নিতে হবে প্রথমে। আচ্ছা, আমরা যদি এই 7 নম্বরটাকে খেয়াল করি, 7 নম্বর আর 9 নম্বর কিন্তু সেম একই জিনিসই। তাহলে তোমরা এখানে প্রথম পদটা আগে লিখলে, ধারাটি প্রথম পদ a সমান কত, 1/√2। সাধারণ কি লিখবে, অনুপাত, অন্তর যেন লিখো না। সাধারণ অনুপাত কত হবে, -1। এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে ভাগক গুণ করে দিলাম, তাহলে √2টা যাবে উপরে আর নিচে আসবে 1, তার মানে এখানে আসবে -√2, যা 1 অপেক্ষা ছোট। এইটা হলো 1 অপেক্ষা ছোট, আমরা এইভাবে লিখি, r is less than 1। এখানে এত is less than এত, অথবা less than এত। তো এখন আমাদের এটার প্রয়োজন নাই এখানে, আমরা যেহেতু তম পদ বের করবো, আমাদের সমষ্টির প্রয়োজন একটা নাই। তাহলে আমাদের তম পদ বের করতে গেলে এখন আমরা তম পদের সূত্র লিখব, যে আমরা জানি n তম পদ সমান a r⁻n-1 বা a r⁻n-1 ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 8√n।
টু। এখন এর মান বসাই দিই আমরা, এর মান কত হচ্ছে 1/√2, আর এর মান কত হচ্ছে -√2, n এর মান n - 1 ইকুয়াল টু 8√2, বা আমাদের এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, -√2 এর উপরে n-1, এটা ওই পাশে গেলে একবারে গুণ করে দিব। গুণ যদি করে দিই তাহলে কত হবে, 8 × √2 আর √2। আচ্ছা আমি তোমাদের গুণ করে দিয়ে একবারে, তাছাড়া আবার হয়তো বা তোমাদের এখানে বুঝতে সমস্যায় দাঁড়াবে। √2 আর নিচে আসবে কত আমাদের 1, তো 1 আমাদের লিখলেও তো হবে, না লিখলেও তো হবে, যেহেতু এটা গুণ ওই পাশে যায় ভাগ করে দিলে এটা উপরে উঠে যাবে আর এটা নিচে আসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা এখানে কত পাচ্ছি, -√2 এর পাওয়ার কত হচ্ছে n-1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যে জিনিসগুলো আমি করতেছি এগুলো কিন্তু আমাদের ধারার অঙ্কের ভিতরে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। না যদি আমাদের এই জিনিসগুলো জানা থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কগুলোতে ভালো পারফরমেন্স দেখাতে পারবো না। তো তাহলে আমাদের এখানে এটাকে গুণ করলে কত পাবো, এটা √2 আর √2 গুণ করলে হবে 2, 2 গুণ হলো 8, তার মানে হলো 16। তাহলে 16কে যদি আমি ভাঙাই তাহলে আমাদের কতগুলো √2 হবে, 16 এর ডবল, 16 এর ডবল হবে। কিভাবে, না সরি, 16কে যদি আমি ভাঙাই তাহলে পাবো 2 × 2 × 2 × 2। এটাকে যদি ভাঙাই তাহলে কয়টা হবে, দুইটা। তাহলে একটার জন্য দুটো হলো, দুইটার জন্য চারটা হবে, তিনটার জন্য 6টা হবে, তারপরে চারটার জন্য কয়টা হলো, তাহলে 8টা। চারটার জন্য হলো তাহলে 8টা। তাহলে রুট, আমাদের যেহেতু এখানে মাইনাস আছে সেখানে এখানেও আমরা মাইনাস দিব, -√2 এর পাওয়ার দিব আমরা কত, 8। দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে পাওয়ার হবে 8। পাওয়ার হবে কত, তাহলে 8। এখন আসো যে আমরা এখানে মাইনাস কেন নিলাম, যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য তোমাদেরকে এখানে মাইনাস নিতে হবে। এখন বলা যেতে পারে পারে প্রশ্ন যে এখানে মাইনাস নিব কেন, এগুলো তো প্লাস ছিল সব। তো আমাদের এখানে পাওয়ারটা কি আছে, প্লাস আছে, মানে জোড় আছে। জোড় থাকলে এটার পাওয়ার যদি আমি করি, জোড়ের যদি এই -√2 এর পাওয়ার যদি আমি 8 করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তো এই কারণে আমাদেরকে এখানে এটা মাইনাসই ধরে নিতে হবে। তাহলে এই বেজ আর এই বেজ যদি এক হয়ে যায়, তাহলে দেখো আমাদের এখন এই যে এই বেজ আর এই বেজ এক হওয়ার কারণে আমরা বেজ দুটোকে আউট করে দিলে n-1 সমান কত আসছে 8, বা n সমান কত আসছে তাহলে 8 + 1, অতএব n সমান হলো কত আমাদের 9। তাহলে আমাদের এই ধারার নবম পদ হবে 8√2। তো এই যে আমি অঙ্কগুলো তোমাদের করে দিলাম, তোমরা একটু বুঝে বুঝে এইগুলো করার চেষ্টা করবা। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাও, তাহলে আমি তোমাদেরকে জানালে বা বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই রাখি, পরবর্তীতে আবারও তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।